আচ্ছা, আপনারা অনেকে মনে করেন যে ডেপ্রিসিয়েশনটা তো আমরা সবাই জানি, কিন্তু এখানে ডেপ্রিসিয়েশনটা একটু প্রতিটা পয়েন্টস আপনি মনোযোগ দিয়ে পড়েন। Each part shall be depreciated separately. এখন আপনারা তো মনে করেন যে ডিমিনিশিং মেথড 10%, 20% ক্লাসেস অফ অ্যাসেট, মেশিনারির জন্য, বিল্ডিং এর জন্য ডেপ্রিসিয়েশন পলিসি, এটা আমরা এইভাবে ডেপ্রিসিয়েশন চার্জ করতেছি। আমাদের অডিটররা কি দিয়ে দিচ্ছে? আনকোয়ালিফাইড অপিনিয়ন দিয়ে দিচ্ছে, বিদ্যাঙ্গুল দেখা দিচ্ছে। বাট আপনি এখানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলছে? Each part shall be depreciated separately. অডিটররা চাইলে শুধুমাত্র এটার জন্য কোয়ালিফাইড অপিনিয়ন দিতে পারে এবং উচিত। একটু আগে বললাম না, ফর এক্সাম্পল আমাদের অনেকে ট্যাক্সে যে রেট আছে ওরা অ্যাকাউন্টিংও করে ওই রেটে ডেপ্রিসিয়েশন চার্জ করে। ফর এক্সাম্পল অনেকে দেখবেন বিল্ডিং এর রিডিউসিং ব্যালেন্স মেথড, কারে রিডিউসিং ব্যালেন্স মেথডে ডেপ্রিসিয়েশন। আপনি কি মনে হয় বিল্ডিং এ গত বছর 5টা রুম ছিল, এই বছর কি 3টা রুম হয়ে যাবে, বাকি 2টা রুম গায়েব হয়ে যাবে? এটা থেকে প্যাটার্ন অফ ইকোনমিক বেনিফিট কি চেঞ্জ হচ্ছে সিগনিফিকেন্টলি? আর এটা তো মেইনটেনেন্স যেটা, সেটা তো সেপারেট পার্ট, এটা তো সেপারেট, এটা তো এটার সাথে রিলেটেডও না, ডেপ্রিসিয়েশন চার্জের সাথে ওটা রিলেটেডও না। আপনি কারের মেইনটেনেন্স হয়তো বেশি লাগবে কম লাগবে, সেটা কিন্তু ডেপ্রিসিয়েশনের সাথে রিলেটেডও না। কারের ক্ষেত্রে আমি একটু ডিফার করব। কারের ক্ষেত্রে ডিফার করতে হয় যে কি ধরনের বিল্ডিং কিন্তু আমরা 365 ইউজ করতে পারি। কারের ক্ষেত্রে হয়তো ইনিশিয়াল স্টেজে যখন আমরা 365 ইউজ করি, পরের বছর হয়তো এটা ইউজেসটা কমে যেতে পারে। এটা নিয়ে একটা তর্ক বিতর্ক থাকতে পারে, বাট এটা সিগনিফিকেন্টলি রিডিউস করবে না, সিগনিফিকেন্টলি রিডিউস করবে না। এই বছর থেকে এই বছরে মানে রিডিউসিং ব্যালেন্স মেথডে যাওয়ার জন্য যতটুকু সিগনিফিকেন্টলি রিডিউস করা দরকার ততটুকু প্যাটার্ন অফ ইকোনমিক বেনিফিট করবে না। 5-7 বছর এমনি আপনি দেখবেন যে 365 দিন চালাতে পারছেন, 5-7 বছর ইজিলি একটা কাজ থেকে আপনি উইদাউট মেজর মেইনটেনেন্স আর আপনি কি করতে পারবেন, রানিং করতে পারবেন। আপনাকে ইকোনমিক বেনিফিট অলমোস্ট সেম দিবে। একটা বাসে আগের বছর 20টা সিট থাকলে পরের বছরে 20টা সিট থাকবে। অনেকগুলো অ্যাসেট আপনি ওভার দ্য পিরিয়ডে সেম ইকোনমিক বেনিফিট পাবেন, তবে সেটার জন্য মেইনটেনেন্স কস্ট পরে বেশি হবে, সেটা ভিন্ন বিষয়। তাহলে আপনি রিডিউসিং ব্যালেন্স মেথডে যাইলে আপনাকে জাস্টিফাই করতে হবে এটার প্যাটার্ন অফ ইকোনমিক বেনিফিট রিডিউস হচ্ছে, সেটা আপনাকে জাস্টিফাই করে প্রুভ করতে হবে। আদারওয়াইজ আপনাকে স্ট্রিট লাইন মেথডে যাইতে হবে। তাহলে কমপ্লায়েন্স অনুযায়ী কোনটা গেলে বেটার? স্ট্রিট লাইন মেথডে গেলে বেটার। আচ্ছা, shall be recognized in profit or loss unless it is included the carrying amount of the another asset. আমি আরেকটা ক্লাসে বলছিলাম আপনাদেরকে, যখন IAS 2 পড়াচ্ছিলাম, ডেপ্রিসিয়েশন কি অ্যাসেট হতে পারে কিনা মনে আছে? আমি রিয়েল এস্টেট কোম্পানিগুলোর যে ফর এক্সাম্পল একটা মিক্সার মেশিন, এটা তো মেশিন, বাট সেটা রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে সেটা কি হচ্ছে, ইউজ হচ্ছে না। তো ওই মিক্সার মেশিনের একটা ডেপ্রিসিয়েশন আছে না? ওই ডেপ্রিসিয়েশনটা ওই প্রজেক্টের স্পেসিফিক ফর এক্সাম্পল মশিউর ইপিক নামে একটা কি হচ্ছে, বিল্ডিং হচ্ছে, ওই বিল্ডিং ওই প্রজেক্টে কি হবে, ওই মিক্সার মেশিনের ডেপ্রিসিয়েশনটা ওখানে কি হবে, ইনভেন্টরির সাথে যোগ হবে, আর আলাদা অ্যাসেটের সাথে যোগ হবে। ওরকম যদি না হয়, কোয়ালিফাইং অ্যাসেট যদি না হয়, আদারওয়াইজ এটা পিএনএল কি হবে, চার্জ হবে। ডেপ্রিসিয়েশনটা সবসময় কোথায় যাবে? পিএনএল যাবে। আচ্ছা, the depreciation method applied to an asset shall be reviewed at least at each financial year end. প্রতি বছর একবার, অন্তত একবার রিভিউ করতে হবে আপনার ডেপ্রিসিয়েশনটা। আপনি যে লাইফ ধরতেছেন, ইউজফুল লাইফ, আপনার কোনো কম্পিউটার থ্রেডের কারণে 2 বছর পর এই টেকনোলজিটা অবসোলেট হয়ে যাবে কিনা, কোনো মেজর ইনভেনশন আসছে কিনা, আপনার অ্যাসেটটা এনভায়রনমেন্টের কারণে, ফর এক্সাম্পল জাপানের থেকে আপনি একটা অ্যাসেট কিনে আনছেন, ওখানে ওই মেশিনারির যে ছিল, যে প্রোটোটাইপ ছিল, যে ডেসক্রিপশন ছিল, সেটা অনুযায়ী এই অ্যাসেটটা 10 বছর যাওয়ার কথা, কিন্তু বাংলাদেশের মানুষের
বিহেভিয়ারের নেচার, টেকনিক্যাল পার্সনদের ওই অ্যাসেটটার ইউটিলাইজেশনের যে নেচার সেটার উপর বেস করে, নলেজের উপর বেস করে আপনি দেখলেন যে এটা 10 বছর যাচ্ছে না, কয় বছর যাচ্ছে, 7 বছর যাচ্ছে। তাহলে আপনি যখনই বুঝতে পারবেন যে এটা আর বেশি যাবে না, তখনই আপনি লাইফটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আর এটা চেঞ্জটা, এটা কি ডেপ্রিসিয়েশন, এটা একটা কি এস্টিমেট, এটা কি এস্টিমেট, এটা চেঞ্জ হলে সেটার অ্যাপ্লিকেশন কি হবে, প্রসপেক্টিভলি হবে। তাহলে প্রতি বছর আপনাকে কি করতে হবে, অ্যাটলিস্ট একবার রিভিউ করতে হবে। If expectation differ from the previous estimate, the changes shall be accounted for as a change in accounting estimate in accordance with IAS 8. Clear? আমরা অলরেডি IAS 8 আলোচনা করছি, আমরা ক্লিয়ার। আচ্ছা, the depreciation method used shall be reflect the pattern in which asset economic benefits are consumed by the entity. A depreciation method that is based on revenue that is generated by an activity that includes the use of an asset is not appropriate. আচ্ছা, আপনাকে কিছু কিছু অ্যাসেটের ক্ষেত্রে, ফর এক্সাম্পল পানির ফিল্টার, সেই অ্যাসেটটা আপনি কত লিটার পানি কি করছেন, প্রডিউস করে ফেলছেন, সেটার উপর সেটা লাইফটা কি করতেছে, নির্ভর করতেছে। সেটা নর্মাল বছর মাসের উপর নির্ভর করতেছে না, কোয়ান্টিটির উপর নির্ভর করতেছে। সেটা ডেপ্রিসিয়েশনটা হবে কোয়ান্টিটি প্রডিউসড, ইউনিট আওয়ার রানস, কত ঘন্টা চলছে, কতটা প্রোডাক্ট আমি সেটার মেথড হবে ওই মেথড। আর নর্মালি স্ট্রেট লাইন মেথড অথবা রিডিউসিং ব্যালেন্স মেথড। আমরা যদিও অনেক মেথড পড়ছি, সাম অফ ইয়ার ডিজিট মেথড, অমুক মেথড, তমুক মেথড, ওগুলো কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে কোথাও আলোচনা নাই। কি বলছি বুঝছেন? ওটা এখানে আলোচনা নাই। এখানে কি আলোচনা আছে, রিডিউসিং ব্যালেন্স মেথড এবং স্ট্রেট লাইন মেথড অথবা ইউনিটস, বেসড অন ইউনিটস প্রডিউস, আওয়ার, রানস, এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপরে। Depreciation begins when the asset is available for use, not commercial operation. যখনই অ্যাভেলেবল ফর ইউজ হয়েছে তখনই এটা ডেপ্রিসিয়েশনটা চার্জ হয়ে যাবে। মানে ওদিন ওই অ্যাসেটটার ক্যাপিটালাইজ করা বন্ধ হয়ে যাবে, সিজ হয়ে যাবে, বরোইং কস্টগুলো ক্যাপিটালাইজ, আদার্স অ্যাডমিন ওভারহেড, ওইটা সেটা ক্যাপিটালাইজ করার অপশনগুলো সিজ হয়ে যাবে যেই দিন, সেই দিনের থেকে পরের দিনগুলোতে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। তাহলে কোন দিন হবে, রেডি ফর ইউজ ডেটে হবে, কমার্শিয়াল অপারেশন ডেটে হবে না। আসতেছি। আচ্ছা, এটা কি কমিশনিং করার পর্যন্ত হবে? ইভেন যদি ওই অ্যাসেটটা আইডল থাকে কোন একটা পিরিয়ডে, সেই পিরিয়ডেও আপনাকে ডেপ্রিসিয়েশনটা চার্জ করতে হবে। তবে একটা মেথডে আইডল থাকলে আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে না। ইউনিটস মেথডে গেলে আপনি যখনই প্রোডাকশন করবে না, এটা ছাড়া স্ট্রেট লাইন মেথড হোক, রিডিউসিং ব্যালেন্স মেথড হোক, আপনাকে আইডল থাকলেও কি করতে হবে, ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। একদম স্পেসিফিকলি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এই কথাটা মেনশন করা আছে। কি ইনস্টলেশনের পরে হবে নাকি ফিনিয়ানের রেগুলারলি হয়ে যাবে? আপনার রেডি ফর ইউজ মানে ইনস্টলেশনের পরে। না, এই ক্ষেত্রে তো আমি একটা ল্যাপটপ কিনে আনি, ল্যাপটপ কিনে আনছি, ঠিক আছে, রেডি ফর ইউজ। আমি একটা প্রিন্টার কিনে বা আসলে আমার কিনে আনছি, ফর এক্সাম্পল আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। একটা কোম্পানি ল্যাপটপের বিজনেস করে না, সেই ল্যাপটপটা কিনছে, এটা থেকে ইউজ করবে তার নর্মাল যে প্রোডাক্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব ফাংশন, সেগুলো কি করার জন্য, পারফর্ম করার জন্য সে কিনছে। রিস্ক অ্যান্ড রিওয়ার্ড কোন দিন ট্রান্সফার হয়েছে, এফওবি, এটা যদি এফওবি টার্মস হয়, এটার ইনকো টার্মস অনুযায়ী রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যেদিন ট্রান্সফার হয়েছে, ওই ডেটে আমি এই অ্যাসেটটা কি করলাম, ক্যাপিটালাইজ করলাম, এবং আমার ফ্যাক্টরিতে এই অ্যাসেটটা আসলো। আসার পরে আমি এটা আমার হয়তো সিনিয়র ম্যানেজার, হয়তো আমি আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হয়তো আমার এক্সিকিউটিভ কাউকে অ্যাসাইন করবো পরে, 1 মাস পরে বা 2 মাস পরে। কিন্তু ওই অ্যাসেটটা আমার কাছে আজকে চলে এসছে, আমার আজকের এডিশনে অ্যাসেটটা আমার ফিক্সড অ্যাসেট রেজিস্টারে সেটা আসবে এবং আজকে থেকে এটা ডেপ্রিসিয়েশন চার্জ হবে।
if it is idle স্পষ্ট একদম প্যাকেট সহ আছে, কারণ এটা স্পষ্ট অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডে বলা আছে রেডি ফর ইউজ যেদিন হইছে না, সেক্ষেত্রে আবার কথা আছে, সেক্ষেত্রে মনে করেন আমার কোম্পানির এরিয়া অনুযায়ী এটা টেস্ট করতে হবে, টেস্ট করে আমার যে সফটওয়্যার গুলো আছে সেটা সে যদি কোনো কন্ডিশন যদি থাকে, হ্যাঁ আবার যদি রিটার্ন দেওয়ার একটা ক্লজ থাকে, সেই ক্ষেত্রে তো এটা এখনো পর্যন্ত আমার হয় নাই। রেডি ফর ইউজ যদি হচ্ছে সেদিন থেকে এটা ডেপ্রিসিয়েশন চার্জ হবে, সেটা ওদিন করেন আর না করেন। রেডি ফর ইউজ হচ্ছে, ইউজ করতেছেন কিনা সেটা কোশ্চেনটা বলে নাই। রেডি ফর ইউজ করে নিয়ে আসি, তাহলে রেডি ফর ইউজই আছে, তাহলে আমি ডেপ্রিসিয়েশন চার্জ করবো whether it is intact। আচ্ছা ধরুন আমি হচ্ছে কি একটা কনস্ট্রাকশন ফেসিলিটিসে আমার অনেকগুলো বিল আসে না, আমার কার্ড বের হয়ে গেছে, আমি তো এরকম আছে আমি ইউজ করা শুরু করছি, বাট বিল হাতে আসে না, আমি তো প্রভিশন করতে পারছি না, এস্টিমেট বিল করতেও তাও যায় না, সাপ্লায়ার আমার সাপ্লাই করে না, তাহলে আমি ইউজ করা শুরু করছি, দ্যাট মিনস আমার তো একটা অলরেডি। সর্বপ্রথম আপনি ওই জায়গায় নন কমপ্লাইন্ট, কোন জায়গায় নন কমপ্লাইন্ট, আপনি যে ডেটে ব্যালেন্স শিট করতেছেন সে ডেটে জানান যে আপনার কিছু লায়াবিলিটি আছে, আপনি 37 অনুযায়ী ওখানে নন কমপ্লাইন্ট, আপনি 37 যদি কমপ্লায়েন্সে আসতে হয় আপনাকে মোস্ট প্রবাবল যে লায়াবিলিটিটা পরিশোধ করতে হয় সেটা বেসড অন ইউর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, বেসড অন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট, বেসড অন আদার্স কোনো ফ্যাক্টরের উপর বেস করে আমার কন্ট্রাক্টরকে কত টাকা বিল পেমেন্ট করতে হবে, ওই লায়াবিলিটিটা আমাকে কি করতে হবে, রিকুয়েশন করতে হবে। তো লায়াবিলিটি রিকুয়েশন করলে এটার আরেকটা এন্ট্রি দিতে হবে না, আরেকটা এন্ট্রি কি দিব আমি, অ্যাসেট দিব। সুতরাং ওইটাতে আপনাকে ওই 37ই আপনাকে বলে দিচ্ছে যে ওই জাতীয় সিচুয়েশনে মোস্ট প্রবাবল যে প্রাইস, অ্যাকুরেট আসতে হবে এরকম কোনো কথা নাই। হ্যাঁ এখন আপনি মনোযোগ দিয়ে শুনেন, আপনি একটা প্রাইস এস্টিমেট করলেন, আলটিমেটলি বিল এর থেকে বেশি অথবা কম আসলো, বেশি অথবা কম আসলো, তখন কি আবার আপনার তো একবার অ্যাসেট যেদিন রেডি ফর ইউজ হয়ে গেছে ডেপ্রিসিয়েশন চার্জ হয়ে গেছে, সাবসিকুয়েন্ট কোনো কষ্ট ওই অ্যাসেটের সাথে কি হবে না, অ্যাড অথবা লেস হবে না, তখন এটা পিএল হয়ে আসবে। ওই লায়াবিলিটির রিভ্যালুয়েশনটা ওটা তো লায়াবিলিটি হিসেবে আছে না, বেশি অথবা কম দিতে গেলে সেটা পিএল হয়ে আসবে। এস্টিমেটেড সেন্স, এটা একটা এস্টিমেট প্রসপেক্টিভ ইমপ্লিকেশন। 37 চলে যেতে হবে, এটা আবার 16 দিয়ে আপনাকে কি করা যাবে না, আনসার দেওয়া যাবে না। দেখতেছেন একটা কোশ্চেনের আনসার আমি আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড দিয়ে দিচ্ছি যে একটা এক্সেপশন আছে, মেশিনের স্পেয়ারস এনে ইনভেন্টরি আইটেম হিসেবে রেখে দিয়েছে। আচ্ছা ওটা তো রেডি ফর ইউজ, বাট ইনভেন্টরি আইটেম হিসেবে রেখে দিয়েছে। এটা এখানে একটা কথা আছে স্পেয়ার পার্টসের অ্যাকাউন্টিং নিয়ে, অনেকে আমাকে একদিন কোশ্চেন করেছে স্পেয়ার পার্টস কিভাবে ইনভেন্টরিতে হয়। স্পেয়ার পার্টস এটা আমার কস্ট অফ গুডস সোল্ডের ইনভেন্টরি না, মনোযোগ দিয়ে শুনেন, এটা আমার সিওজিএস এর ইনভেন্টরি না, এটা ওই ভ্যালুয়েশনে এটা আসবে না। স্পেয়ার পার্টসটা হলো যে আমার ফিক্সড অ্যাসেটটা প্রপারলি রান করার জন্য কিছু পার্টস যেটা আমার যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে, এবং এটা যে লিড টাইম, এই স্পেয়ার পার্টসটা নষ্ট হওয়ার পরে এটাকে আমাকে কিনতে হইলে 15 দিন 20 দিন 1 মাস যে লিড টাইম, ওই লিড টাইম পর্যন্ত আমার প্রোডাকশন অফ থাকলে আমার কোটি কোটি টাকা কি হবে, লস হবে। সেটা থেকে বাঁচার জন্য আমরা প্রবাবল যত স্পেয়ারস আমার কি হইতে পারে, নষ্ট হইতে পারে, সেটার একটা আমরা জিনিস কি করে রাখি, কিনে স্টকে রাখি। অনেকে একটা জিনিস ভুল করে, মেজরিটি কোম্পানি ভুল করে এবং বড় বড় কোম্পানি ভুল করে, সেটা আমি এখন নাম বলতে পারতেছি না, অনেক লিস্টেড কোম্পানিতেও ভুল থাকে। স্পেয়ার পার্টসটাকে ওরা যে কস্টে আছে সেই কস্টে রেখে দেয়, বাট ওই মেশিনটা যতদিন পর্যন্ত লাইফ থাকবে সেই লাইফে তো সেটা একদিনও ইউজ না হতে পারে, একবারও ইউজ না হতে পারে, সেটা ওভাবেই থাকলো, মেশিনটা নষ্ট হলো না, একদম আলটিমেটলি নষ্ট হয়ে গেল যদি যেদিন ওই স্পেয়ার পার্টসটা দিয়েও আর কাজ এটাকে কি করা যাবে না, রান করা যাবে না, তাহলে এটা অবসলিউট হয়ে গেল। ওই দিন গিয়ে পিএনএল এ স্পেয়ার পার্টসের একটা বড় ব্যালেন্স যেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করছেন সেটার একটা ওয়ান অফ হিট চলে আসতেছে না, ওয়ান অফ হিট চলে আসতেছে না। সেই জন্য ওই অ্যাসেট লাইভের ভিতর বেস করে ওই স্পেয়ার পার্টস গুলোকে আপনাকে কি করতে হবে, 5%, 6%, 10% বেস করে একটা ইম্পেয়ারমেন্ট, একটা
চার্জ আপনাকে নিতে হবে। ওটার তখন তো একটা স্ক্র্যাপ ভ্যালু ছাড়া, নাট বল্টুর যে কেজি মাপা দাম ছাড়া, এটার ছাড়া তো আর কিছু থাকবে না। তাহলে সেটাকেও আপনাকে ইম্পেয়ারমেন্ট বা সেটার জন্য একটা প্রভিশন স্পেয়ার পার্টসের একটা কি করতে হবে, এরকম একটা করতে হবে। বাট স্পেয়ার পার্টসটা এটা IS2 অনুযায়ী এটার কি হবে, এই অ্যাজ এন ইনভেন্টরি হিসেবে কি হবে, অ্যাট কস্টে সেটা ভ্যালু হবে, সেটার জন্য একটা ইম্পেয়ারমেন্ট আপনারা ধরতে পারেন। ইম্পেয়ারমেন্টে সবকিছু দেখা হবে, অ্যাডভান্স আছে যে কোনো কিছুতে ইম্পেয়ারমেন্ট যখন 37 36 যখন করবো তখন ইম্পেয়ারমেন্ট আর ক্লিয়ার হবে। ক্লিয়ারলি বুঝছেন?